এত কাঁপাকাঁপি করছো কেন বউ পাখি? আমার মতো বুড়ো বর পছন্দ হয়নি তোমার? আরাপ কথাটা বলল তাচ্ছিল্যের সুরে, কারণ সে নিজেও জানে যে সে মোটেও বুড়ো নয়। 27 বছর বয়সী তাগড়া যুবক সে। তবে এই মুহূর্তে এসব বলে সে তার প্রিয়দর্শনীকে খেপাতে যেন ভীষণ মজা পাচ্ছে। সামনে চেয়ারে বেঁধে রাখা হয়েছে 18 বছর বয়সী একটা মেয়েকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই মনে নেই তার। যেন এখনও একটা ঘোরের মধ্যে আছে সে। পরনে লাল বেনারসি, মুখে সাদা সেলোটেপ লাগানো, তাই শুধু গোঙানির শব্দই শোনা যাচ্ছে মেয়েটার মুখ থেকে। এবার খানিকটা চিন্তার ভাঁজ পড়ল আরাফের কপালে। ওর বউ পাখিটার কষ্ট হচ্ছে আর ও এতক্ষণ কিছু টেরই পায়নি। তড়িঘড়ি করে সেলোটেপটা খুলে দিয়ে মুখটা ভালো করে দেখলো আরাফ। ঘেমে নেমে একাকার একটা মুখ, আকস্মিক ভয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার বিয়ে করা বউয়ের মুখ এভাবে দেখতে ভেবে মন খারাপ হয়ে গেল আরাফের। কত প্ল্যানিং ছিল তার বাসরাত নিয়ে, আর ওই পচা শ্বশুরমশাই কিনা তার এতদিনের সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল। তার ড্রিম গার্লকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমাকে প্লিজ। মুখ খুলতে এটা বলে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। এই না, একদম কাঁদবে না তিতির। তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথায় যাবে তুমি? বিয়ের পর মেয়েদের কাছে তাদের স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। খুব গর্বের সাথে বলল আরাপ, হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো তারপর। আর যেন এই সুযোগটার অপেক্ষাতে ছিল মেয়েটা। হাতের বাঁধন খোলার সময় আরাফের হাতে এক কামড় বসিয়ে দিল ও। আরাফ সূচক আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়ল তিতির। মনে মনে একটাই চিন্তা, যে করে হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে। মেয়েটা এক দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো কিছুক্ষণ, কিন্তু উপরওয়ালা এবারও সহায় হলো না তিতিরের। কারণ এই রুমের দরজা বর্তমান লক করা, আর সে গ্যারান্টি দিয়ে বলতে পারে চাবিটা আরাফের কাছে আছে। হুট করে আরাফ পিছন থেকে খুব কাছাকাছি চলে এলো। ওর কী করবে এটা? এই লোকটা এখন ওকে মেরে টেরে ফেলবে নাকি? চোখ খিচে হাত দুটো দিয়ে শাড়ির দুই সাইড খামচে ধরল তিতির। মুহূর্তে শ্বাস আটকে গেল ওর। টের পেল আরাফের গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছে। তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি? আরাফের বাঁকানো হাসি আর বিদ্রুপের সাথে বলা কথাগুলো তিতিরের সারা গায়ে রক্ত হিম করে দিল। মেয়েটা ওভাবে চোখ খিচে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে চেষ্টা করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আপনাকে আবার কামড় দেব। ফিচেল আসলো আরাপ। পরপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি শুধু এই কামড় দিয়ে এই আরাপ চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নো হোয়াট বউ পাখি, ইউ নিড টু বি মোর স্কিল টু মি অ্যান্ড মনস্টার লাইক মি। মানুষটা হাসছে ঠোঁট বেঁকিয়ে, চোখ জোড়া স্থির তিতিরের গালের উপর। কিন্তু কথাগুলো শোনা মাত্র দপ করে জ্বলে উঠল তিতির। পরপর আরাপের দিকে মুখ ফিরিয়ে পায়ের আঙুলে ভর দিল। কোমরে হাত রেখে বলল, দেখুন, আপনি আরাপ হন আর বড় হন, আমি আপনার বউ পাখি নেই। না আপনাকে আমি চিনি, না আপনার সাথে আমার কোনো দিন বিয়ে হয়েছে। সো প্লিজ আমাকে যেতে দিন। আরাপের চোয়াল শক্ত হলো মুহূর্তে। সে চোখ এতক্ষণ তিতিরের জন্য নরম ছিল, সেই চোখে এসে ভিড় জমল। তা দেখে কেঁপে উঠল মেয়েটা। বুঝলো আরাপ রেগে গেছে, ভয়াবহ রকমের রেগে গেছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করছে। কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি। তিতির যখন এসব আকাশ পাতাল ভাবনার বিভোর, ঠিক তখনই ওর সামনে কিছু ছবি ছুঁড়ে ফেলে দিল। মুখ খুলল আরাপ, তুমি আমার বউ নও, আমাদের বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? এখনও বলো এই ছবিগুলো মিথ্যে, আমার বানানো? একটা কথা যেন রাখো, এই আরাপ চৌধুরী যদি মরতে হয় তবু সে তোমাকে তার বউ বানিয়ে মরবে। তিতির ওর সামনে পড়ে থাকা ছবিগুলো তুললো এক এক করে। এক একটা ছবি যেন পায়ের তলা মাটি সরিয়ে দিল ওর। অসম্ভব, এই লোকটা তিতিরকে অজ্ঞান করে বিয়ে করেছে, অথচ ও কোনো কিছুই বুঝতে পারল না। প্রথম ছবিটায় ও আঙুলের ছাপ নেওয়া হচ্ছে কাবিননামায়। সাদা পায়জামা পাঞ্জাবিতে বর সেজেছে আরাপ, তিতিরকে ধরে আছে পাশে বসে। ওই মুহূর্তে ছবিটি ক্যামেরাবন্দি করা হয়েছে, কিন্তু তিতিরের এসব কিছুই মনে নেই। কি করে মনে থাকবে? ওর তো জ্ঞানই ছিল না তখন। তিতিরের হাত পা কাঁপছে, ভয়ে আরও মুখ শুকনো হয়ে গেছে ছোট্ট মুখটা। এই লোক একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে। এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর বিয়ে যদি করে তবুও সেই বিয়ের কোনো ভিত্তি নেই।
ও তো সজ্ঞানে ছাপ দেয়নি নামায়। ঘৃণায় গুলিয়ে এলো ওর শরীর, ভয় পেলেও ভেঙে পড়ল না ও। আরাপের দিকে তাকালো আগুন চোখে। কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পরে কাবিননামায় আঙুলের ছাপ নিলে বিয়ে হয়ে যায় না? আরাপ চৌধুরী, যেতে দিন আমায়। তিতিরের কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনল না লোকটা। দুদিকে ঘাড় বাঁকালো মটমট করে শব্দ তুলে। তারপর আচমকা একটানে তিতিরের মুখের কাছে আনলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চি দূরত্ব লাগলো না। হাতে হ্যাঁচকা টান পড়ায় ব্যথায় গুঙ্গি উঠল মেয়েটা। কিন্তু সেদিকে নজর নেই আরাপের। মাথায় খুন চেপেছে ওর। নিজের বউ কিনা বলছে এই বিয়ে সে মানে না। প্রচণ্ড রাগের মধ্যে পেট চেপে হাসলো আরাপ। তিতির কি বুঝতে পারছে না আরাপ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে পারছে না। আর হয়তো এই জন্যই এখনও এসব বলার সাহস পাচ্ছে। পরপর এক হাত দিয়ে গোডাউনের দরজার লক খুলল, অন্য হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। একই জায়গায় 2বার টান পড়ায় ব্যথায় ডুকরে উঠল মেয়েটা। দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে বলল, এতই যখন ভালোবাসেন আপনার বউ পাখিকে, তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন? তিতিরের দিকে না তাকালো না আরাপ। অমন প্রস্তাবসম মুখের সামনে চেয়ে আওড়ালো, তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি তার কাছে এই ব্যথা কিছুই না বউ পাখি। তিতির অবাক হলো লোকটার কথা শুনে। ওর কান্নার দমক বাড়ল। তারপর সেই কান্নার ভিতরেই বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? আমি কোথাও যাব না আপনার মতো পাগলের সাথে। আরাপ হাসলো, ভীষণ জোরে হাসলো। সে হাসির আওয়াজ অন্তরাত্মা কাঁপিয়ে দিল তিতিরের। এখনও হাসি তো কিছুই বলেনি ও, তাহলে ওভাবে হাসছে কেন লোকটা? এসব ভাবনার চিন্তার মধ্যে তিতিরকে ঠেলে গাড়িতে উঠালো আরাপ। পরপর নিজের থেকে উপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিল। কিন্তু বের হওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, প্রথম বিয়ে অজ্ঞান করে করেছি তো কী হয়েছে বউ পাখি? পরের বিয়েটা তোমার জ্ঞান থাকতেই করব। এই আরাপ চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয়, 1000বার বিয়ে করতে রাজিয়েছে। প্রতি উত্তরে আর কিছু বলার সাহস পেল না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই, শুধু সুযোগ খুঁজতে হবে এর থেকে পালানোর। একবার বাবার কাছে কল দিতে পারলেও তিতিরকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার। গাইগুই না করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। বসলো শান্ত হয়ে। আরাপ ততক্ষণে গাড়ির ড্রাইভিং সিটে উঠে পড়েছে। আজকে ভীষণ ফুরফুরে মেজাজে আছে ও। নিজের বউ পাখিকে বৈধভাবে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে ভাবতে আরাবের বুকের ভিতরটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো। আহ, তার বউ পাখি। মানুষটা গাড়ি স্টার্ট দিল গুনগুনিয়ে। গানটাও ধরতে পারল তিতির। চল দিয়া দিল তেরা পিছে পিছে। তিতির মানুষটার পাশে ছিটে চুপ করে দেখছে আরাপ নামের পাগলটাকে, যার বলিষ্ঠ হাত শক্তপোক্তভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিংয়ের হুইল। আরাপের ঘন চুল, চোখের চায়নি, কথা বলার ধরুন সবটাই তিতিরের বিপরীত। যদি পরিস্থিতি স্বাভাবিক হতো, যদি অজ্ঞান করে বিয়ে করার বদলে কোনোদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আরাপ ওদের বাড়িতে, সেদিনই কি প্রেমে পড়তে বাধ্য হতো তিতির এই পাগলটার? হুট করে ব্রেক কষল আরাপ। ভাবনায় বিচ্ছেদ ঘটল তিতিরের। নড়ে চড়ে বসলো। অসম্ভব। সদাগর বংশের মেয়ে মরে গেলেও এই পাগলের প্রেমে পড়তো না, কক্ষণও না। কন্ট্রোল তিতির, কন্ট্রোল। নিজের মনে এসব ভাবতে ভাবতে মেয়েটা টেরই পেল না কখন আরাপ গাড়ির দরজা খুলেছে। টের পেল যখন, তখন আরাপ হাঁটু গেড়ে বসে পড়ছে ওর সামনে। ভরকালো মেয়েটা। চোখ বড় করতে চাইলেও হাঁটুর উপরের দিকে ইশারা করলো আরাপ। বলল, এখানে পা রেখে নামো বউ পাখি, গাড়িটা বেশ উঁচু, তোমার নামতে অসুবিধা হবে। আমি নামবো না, জেদ ধরল টিটির। সপাটে মুখটা ঘুরলো অন্যদিকে। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তিতির। আরাপের গলার স্বর শক্ত, চোখের চাউনিতে আদেশ, তবুও ভয় ধরেন তিতির। উল্টো বিড়বিড় করে বলো, কত বড় সাহস পাগলটার! এতক্ষণ বউ পাখি বলে গলা শুকিয়ে ফেলছে, অথচ এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুসলো মেয়েটা। এদিকে আরাপের মেজাজও গরম হতে রাখলো ক্রমশ। আর কত পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসার প্রমাণ করার জন্য? আর কত তরপাবে তিতির ওকে? মুহূর্তে দাঁতে দাঁত পিষল মানুষটা। তুমি এখন যে তেরামি আমার সাথে করছো, আমি সেই তেরামির উপর পিএইচডি করা। সো বি কেয়ারফুল বউ পাখি। আরাপের হুঁকপিতে কাজ হলো না। উল্টে যখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে প্রস্তুত তিতিরও গেল তিতির, তখনই ওকে গাড়ি থেকে কোলে তুলে নিল মানুষটা। পরপর ওর মুখের কাছে মুখ নিয়ে আওড়ালো, বলেছিলাম না আমার সাথে তেরামি করতে এসো না বউ পাখি। তিতির থমকালো, বিমূর্তায় ঝুলল চোয়াল। এতটা আশা করেনি ও। এত দেখি মারাত্মক লেভেলের পাকড়। তিতিরের কোলে নিয়ে বাড়ির দরজার সামনে আসলো আরাপ।
পরপর এক পা দিয়ে বাড়ির দরজায় সজোরে এক লাথি। মুহূর্তে দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা। বিকট শব্দে কেটে উঠল তিতির সহ বাড়ির সকলে। হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওদের সামনে। আরাফের দাদি, মা, বোন সবাই অবাক। আরাফের মা ফারহানা আফরোজা তিতিরকে দেখে মুখ আঁচলে চাপলেন। ছেলেটা আবার কি পাগলামি করে এসেছে কে জানে। অস্পষ্ট আওড়ালো, এসব কি বাপ? কাকে নিয়ে এসেছিস তুই? আরাফের কপালে ভাঁজ। সূচক শব্দ করে বলল, আশ্চর্য মা, কোলে করে তো পাশের বাড়ি কুদ্দুসের বউকে নিয়ে আসবো না? অবশ্যই নিজের বউকে এনেছি। ছেলের কথা শুনে আঁতকে উঠলেন ফারজানা। অথচ আরাফের দাদি ফরিদা পারভিন ফোকলা দাঁতে হাসলেন। পরপর তাগাদা দিয়ে বললেন, আহা বৌমা, আগেও ওগরে ঘরে যাইতে দাও। দাদুভাই সেই কখন থেকে নাত বউরে কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে। তিতির মুখ কিঞ্চিত ফাঁক বিস্ময়ে। দাদি তো দেখি নাতির এক কাঠি উপরে। আরাফদের কাজের মেয়েরাও মিটমিট করে হাসছে ওদের দেখে। লজ্জায় পড়ে আরাফের কানের কাছে মুখ নিল তিতির। চোখ খিচে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দেন প্লিজ। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না। আরাফের অভিব্যক্ত নিরেট সেভাবে কাঁধ উঁচে বলল, টু বি লেট বউ পাখি। তখন তেরামিটা না করলেও পারতে, তাহলে এখন আর এভাবে লজ্জায় পড়তে হতো না, আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। পরপর উপরতলায় যেতে সিঁড়িতে পা বাড়ালো আরাফ। আর তখনই সামনে এসে দাঁড়ালেন আরাফের বাবা আহনাদ চৌধুরী। দরাজ গলায় বললেন, দাঁড়াও, বাদরামোর একটা সীমা থাকা উচিত। আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছ তুমি? মেরে তোমার। আহনাব চৌধুরী কথা শেষ করতে দিল না আরাফ, তার আগে বলে উঠল, তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। ছেলের কথা শুনে ভদ্রলোক বুকে হাত দিলেন। হাই প্রেশারের মানুষ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে তার ছেলের খেয়াল আছে। সে তো দিব্যি বোম ফাটিয়ে দাঁত বের করে রেখেছে। আরবের কথাগুলো বলে তাকালো তিতিরের দিকে। হেসে চোখ টিপতেই খেঁকে উঠলেন আহনাব চৌধুরী। বাদরামের একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছ তুমি তোমার ছেলেকে? ফারানা বাপকে বলেছে নাকি নাতি নাতনি গিফট করতে যাচ্ছে, ছেড়ে দাও। বিরক্ত হলো আরাপ। নতুন বউ কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে। আমি তো তাও তোমাদের ওয়ার্নিং দিয়ে নাতি নাতনির আনার ব্যবস্থা করছি। তুমি তো দাদাজানকে তাও বলেনি, ডিরেক্ট বউয়ের সাথে বাচ্চা সহ বাড়িতে এসে উঠেছিল। আরাপ, টেনে তোমার জিভ ছিঁড়ে ফেলবো আমি, বেয়াদব ছেলে। আহনাব চৌধুরীর ধমকে কেঁপে উঠল বসার ঘরে সবাই। তবুও থামল না আরাপ। তাহলে তুমি ঠিক কী চাইছো বাবা? দাদাজান যেমন মাকে আর আমাকে দেখে হার্ট অ্যাটাক করেছিল তেমন কিছু? আরাপ চৌধুরী শব্দ খুঁজে পেলেন না ছেলের কথার জবাব দেওয়ার মতো। আহত শ্বাস ফেলে শুধু বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো, তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাপ তিথিরকে কোল থেকে নামালো, একেবারে ওর রুমে নিয়ে গিয়ে পরপর বেডের উপর তিতিরকে বসিয়ে দিয়ে হাঁটুতে ভর দিয়ে বসলো ওর সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবার কথায় কিছু মনে করো না, প্রথমবার শ্বশুর হয়েছে তো, তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছে। বিরক্তিতে চোখ খিঁচল মেয়েটা। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো। এই লোককে কিছু বলা আর না বলা সমান। বাবাকে পর্যন্ত ছাড় দেয় না। কিছু একটা মনে পড়তে উঠে দাঁড়ালো আরাপ। আবদারের স্বরে বলল, আমি চৌধুরী সাহেবের সাথে একটু কথা বলে আসছি। মিষ্টি, তোমার খাবার নিয়ে আসলে খেয়ে নিও কেমন? তিতির নিশ্চুপ, ভাবছে শুধু কি করে একটা ফোন জোগাড় করে বাসায় সব জানাবে সবটা। মৌনতার কারণে খানিকটা আঁচ করতে পারলো আরাপ। হুট করে বসে থাকা মেয়েটা দুপাশে হাত রেখে ঝুঁকে আসলো মুখের সামনে। রাগ দেখাও সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ রাখা এই রুমে অ্যালাউড নেই। নয়তো দিনে কথা বন্ধ রাখবে, রাতে তোমার গলা গোটা মহল্লা শুনবে। তিতিরের রাগের পারদ বাড়ল তত্তর গতিতে। আগুন চোখে তাকালে কপালে টোকা দিল রোগটা। আরেকটা কথা, এই ছোট্ট মাথায় পালানোর মতো বড় বড় দুষ্টবুদ্ধি এটো না। তোমার পায়ের তালু মেঝেতে পড়লে কিন্তু সেই খবর আগে আমি টের পাবো। সাবধান বউ পাখি। বাগরুদ্ধ মেয়েটা ঠোঁট ফাঁক হয় কিঞ্চিত। হতচেতন চেয়ে চেয়ে দেখে আরাফের প্রস্থান। এই পাগলটা কি করে বুঝলো ও পালানোর কথা ভাবছিল? তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট বোন। বয়স বেশি না, তিতিরের থেকে কয়েক বছর ছোট হবে। তবে নিজের নামের মতো মিষ্টি আর মিশুক। তিতিরের পাশে বসে আগেই বলে উঠল, তোমাকে ভাবিজান বলে রাখি। মেয়েটা নিশ্চিত মাথা কাত করে হাত জোড়া শক্ত করে ধরে ফেলে মিষ্টি। গলার স্বর ভেঙে এলো ওর। তোমার কাছে একটা আবদার করবো ভাবিজান, ছোট বোন হিসাবে।
তিতির হ্যাঁ না কিছু বলার সুযোগ পেল না। তার আগে মেয়েটা আওড়ালো, ভাবিজান আমি জানি তুমি ভাইয়ার কাণ্ড কারখানায় খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো আমার ভাইয়া খারাপ মানুষ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। তোমার ভাইয়া পুরোপুরি সুস্থ নয় মিষ্টি, ওনাকে ইমিডিয়েট মেন্টাল অ্যাসাইনমেন্টে নিয়ে ভর্তি করো, বিড়বিড় করে বলল তিতির। কিন্তু মিষ্টি শুনে ফেললো সেটা। দীর্ঘ শ্বাস ফেলে বলল, পরপর খাবারের থালাটা তিতির সামনে রেখে বলল, ভাবিজান তুমি খেয়ে নিও মনে করে, আর কিছু লাগলে আমাকে ডেকো। মিষ্টি কোচিংয়ে যেতে হবে, সামনে পরীক্ষা, তাই আর বেশি সময় বসতে পারল না। কিন্তু উঠতে গিয়ে নিলে ওর হাতটা খপ করে ধরে ফেলল তিতির। তুমি এইমাত্র বললে না আমার কিছু লাগলে তোমাকে ডাকতে? মেয়েটা উপর নিচ মাথা নাড়ালো বোকা বনে। মনে মনে বাঁকা হাসলো তিতির। এবার ওই পালানো ওই পাগলটাকে আটকাতে পারবে না। গলার স্বর নিচু করে বলল, আমাকে জাস্ট 2 মিনিটের জন্য তোমার ফোনটা একটু দিতে পারবে? তুমি ওই মেয়েকে কিডন্যাপ করে এনেছো? আঁতকে উঠলেন চৌধুরী বাড়ি কর্তা। নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তার মানে তুমি কি মাকে কিডন্যাপ করে এনেছো বাবা? দাদা জন্য নিশ্চয় দাদিকে কিডন্যাপ করেছিল। আরে বাস, কিডন্যাপ করে বিয়ে করা তার মানে আমাদের রক্তেছে। ওয়াও, কেয়া বাত হে, কেয়া বাত হে। বেশ আয়াস করে কথাটা বললে আরাপ। পায়ের উপর পা তুলে বসলো আহনাব চৌধুরী রকিং চেয়ারে। ছেলের কথায় মুহূর্তে চোয়াল শক্ত হলো ওনার। দাঁতে দাঁত পিষে বলল, ওই মেয়ের বাবা কে জানো? এই গোটা শহরের সবচাইতে বড় মস্তান। তার হাতের মরার যখন এতই শখ হয়েছিল তোমার, তাহলে আমাকেই বলতে পারতে, আমি মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসলো আরাপ, মরারও ভয়ও পায় না। চোখ চেয়ারে ঝুলতে ঝুলতে আর হলো, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজনখানেক নাতি নাতি না দিয়ে মরবে না। যা সারাপ, ভোটের দিন ভরা মঞ্চে ওর বাবার লোকেরা যে তোমাকে গুলি করছিল ভুলে গেছো সেই কথা তুমি? আরাপে ঠোঁট বেঁকে এলো একপাশে, পোস্তর সম অননে প্রহসনের ছাপ। দাঁড়িয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে বলল, শ্বশুরমশাইয়ের মধ্যে একটু একটু খুনসুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে মেয়ের জামার সাথে। ট্রাস্ট মি। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছে না উনি। বুকের ব্যথাটা ক্রমশ বাড়ছে। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লেন বিছানার উপর। শেষবারের মতো বললেন, তিতিরের বাবা আমার অপোজিশন পার্টির নেতা। এবারে তোমার ভোটে জেতাটা ভালোভাবে নেয়নি উনি, তাই তো তোমাকে প্রাণী মারতে চেয়েছিল। তারপরও তুমি ওই মস্তানের মেয়েকে নিজের জীবনের সাথে জড়ালে। আহনাব চৌধুরীর অপেক্ষায় থাকলে ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরও একজন, সে হলো তিতির। মিষ্টি ফোন দেয়নি ভাইয়ের ভয়ে, তাই তো রুম ছেড়ে বেরিয়েছিল মেয়েটা, এই আশায় যে কেউ অন্তত সাহায্য করবে ওকে। তখনই পাঁজরা থমকালো ওই ঘরের ডোরে। ডোরে আড়ালে দাঁড়িয়ে শুনল বাপ ছেলের কথা। একটা লম্বা শ্বাস নিল আরাপ। পরপর দেওয়ালের সাথে হেলান দিয়ে বুকে হাত বাঁধল। আনত মুখে হেসে বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটি শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলছি। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব বাবা। তার থেকে এইটুকু লাইব্রেরিক্স নিয়ে বেঁচে থাকাই কি ভালো। ইডিয়েট, একই সাথে বলে উঠল শ্বশুর বৌমা। একজন দরজার এপাশে, অপরজন ওপাশে দাঁড়িয়ে। আশা করি তুমি যেটা শুনতে চেয়েছে সেটা শুনে ফেলেছ। আমি তাহলে আসি, নয়তো আমার বউটা আবার দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাবে। আর এখনই পা ব্যথা হলে তোমার নাতি নাতনিদের আনার প্রসেসিং কিভাবে শুরু করবে বলো তো? তিতির স্তম্ভিত। সে যে দরজার পিছনে দাঁড়িয়েছে সেটা এই লোকে বুঝলো কী করে? কোনোভাবে তিতিরকে দেখে ফেললো নাকি? বিরক্তিতে চরসূচক শব্দ করলো আহনাব চৌধুরী। কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, যেখানে ইচ্ছে যাও, শুধু আমার চোখের সামনে আর এসো না। উপরওয়ালা ভালো জানেন কোন পাপের শাস্তি হিসেবে তোমাকে আমি পেয়েছিলাম। আরাপের ঠোঁটের পাশে সূক্ষ্ম হাসি রেখা, বুকে হাত গুজে বলল, এটাকে শাস্তি কেন বলছো? নিয়ামত বলো, নিয়ামত। আমি আসাতে না দাদা যান এত তাড়াতাড়ি উপরে গেল, তুমি সব সম্পত্তি একা ভোগ করতে শুরু করলে, সেই তুমি কি না আমাকে পাপের শাস্তি বলছো? এ তোমার কেমন বিচার বাপ? আহনাব চৌধুরী হতাশ, বিমূঢ় মুখে মাথা নাড়লেন শুধু। এই বয়সে ছেলের সাথে তর্কে যাওয়ার শক্তি নেই তার। তিতির হাঁসফাঁস করে দরজার পেছনে দাঁড়িয়ে, না, কোনোভাবে ওই পাগলের হাতে পড়া যাবে না, তার আগে রুমে চলে যেতে হবে ওকে। কিন্তু বিপত্তি ঘটল ওখানে। তাড়াহুড়ো কখন যে শাড়িতে পা পেঁচিয়ে খেয়াল করেনি তিতির। যেতে নিলে হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। পাশেই রাখা লম্বা মতো টুলের উপর
কাচের ফুলদানি। হাতের ধাক্কা লেগে সেটা মাটিতে পড়ে খান খান। কাচের টুকরো এসে বিঁধল ওই ফর্সা পায়ে। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা। শব্দ করল না একটু। পাছে পাখলটা যদি টের পেয়ে যায় ও এখানেই ছিল। আর ঠিক সেই সময় ওর পিছনে এসে উকি দেয় কেউ একজন। টুকি! ঘটনায় আকস্মিকতা ধরপড়ে তিতিরের বুকের ভেতর। মুখ ঘুরিয়ে দেখার আগে এক ঝটকায় শূন্য উঠল শরীরটা। পড়ে যাওয়ার ভয়ে জড়িয়ে ধরল আগন্তুকের গলা। চোখ খিচে বন্ধ। হুট করে কানের কাছে কারো গরম নিঃশ্বাস। মুখ দিয়ে ফিসফিস করে বলে উঠল, এই বুড়ো বরটাকে এতটাই মিস করছিল যে একেবারে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছ বউকে কি? ভালো টালো বেসে ফেললে নাকি আবার আমাকে? শটান চোখ মেলে যায় তিতির। আরাফের কোলে নিজেকে আবিষ্কার করতে রাগে নাকের ডগা লাল হয়ে ওঠে। এক হাতে আরাফের গলায় হাত রেখে অন্য হাত দিয়ে ভেজা গাল মুছে পরপর মুখ ফুলিয়ে বলল, বয়ে গেছে আপনাকে ভালোবাসতে আমার। নামিয়ে দিন আমাকে, নামিয়ে দিন বলছি। আরাফ নামায় না ওকে। সোজা পা বাড়ায় নিজের রুমের দিকে। যাওয়ার সময় সামনে পড়ল কাজের মর্জিনা। তাকে দেখে থামলো আরাফ। কাট গলা বলল, মাকে বল একটা নতুন সুতির শাড়ি বের করে দিতে। বউকে ভারী বেনারসির বদলে আমার লুঙ্গি পরে ঘুরবে। মর্জিনা থতমত। বিস্ময়ের চোখ তেড়ে চোখ বড় বড় করে শুধু আজ্ঞে। চাইনিজ ভাষায় বলবো, বাংলা বোঝো না? মর্জিনা ঢোক গিলে আমতা আমতা করে বলো, কিন্তু আম্মা তো মেলা রাগ পাইছে, ফুল্লা আছে ঘরের ভিতর। এখন শাড়ির কথা কইলে যদি মাইর দেয়। আরাপের চোখ মুখে স্পষ্ট বিরক্ত। মাও যেন কেমন এমন করছে। দুদিন পর দাদি হবে। কোথায় সেই খুশিতে এখন সন্দেশ বিলাসও শুরু করবে সবাইকে, তা না? মুখ ফুলিয়ে বসেছে। আচ্ছা বেশ, মিষ্টিকে বল শাড়ির সাথে একটা ফার্স্ট এড বক্স পাঠাতে। নাকি এটাও পারবি না? মর্জিনে কেঁপে উঠে ওই গম্ভীর কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা কাত করে ছুট লাগা মিষ্টির ঘরে দিকে। আরাপ এসে থামে নিজের কামরার সামনে। এক পা দিয়ে ফেরানো দরজা ঠেলে ভেতরে ঢুকে পরপর তিতিরকে কোলে নিয়ে বসে পড়ে বিছানার উপর। এক দৃষ্টিতে দেখতে থাকতে গুটিসুটি হয়ে থাকা তার পুতুল বউয়ের মতো বউটাকে। মেয়েটাকে চোখে এখনও পানিতে টলমল। সাদা বিছানা ভিজেছে, পায়ে কাটা জায়গা দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়া রক্তে জ্বালা পড়ার সাথে ব্যথাটা রয়ে গেছে সেখানটায়। আর তর্জনী দিয়ে সেই রক্ত ছই পরপর সেই আঙুলে স্লাইড করে মেটার গালে সিটিয়ে আসে তিতির। শোনে এক মাদকতা কণ্ঠ ভেজানো, কাঁদলে কাউকে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম। আমার বউয়ের গেলে রঙ্গ দেখি এই রক্তের রঙের মতোই। কী করছো বলো তো তুমি আমায়? হোয়াই হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাপের কথা শুনে আবারও ফুঁসে উঠে তিতির। নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে পরপর আরাপের শক্তপোক্ত বুকের উপর জোরে সোরে কিল বসিয়ে দিয়ে বলে, এখন তো কিছুই করিনি, তবে এবার করব। জানে মেরে ফেলবো আপনাকে, তারপর পালাবো এখান থেকে। আরাপ ঠোঁট বাঁকায় বিদ্রুপের ন্যায় হেসে ঝুঁকল মেয়েটার মুখের সামনে। নিম্ন কামড়ে বলল, আমার সাথে ফ্ল্যাট করছে বউবা কি? আক্রোশে তেড়ে তিথির কাঁপছে। চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে আরাপকে। হুট করে বাঘিনীর মতো পাঞ্জাবির কলারে থাবা বসালো। দাঁতে চিবিয়ে চিবিয়ে বলল, ফ্ল্যাট কেন? আপনার সাথে আর কি কি করি শুধু দেখুন আপনি। মানুষটার বুকের ভিতর হৃৎপিণ্ড গতি বাড়ে। সংযত ঠুনকানো নৌকোটি গতি হারায় ধূপপুকানির কবলে। তোলপাল শুরু হয় সেখানটায়। তুমি এমনভাবে তাকালে যে আর নিজেকে সামলাতে পারি না নিজেকে। এতটাই বেসামাল হবেন না যাতে প্রাণটাই হারাতে হয়। আহ, জানোই তো বউয়ের হাতে কিন্তু মরেও শান্তি। অ্যাটলিস্ট উপরে গিয়ে বলতে পারবো যে বউয়ের হাতে মরছি, কোনো চামচিকে হাতে নয়। তিতিরের ধৈর্যের বাঁধ ভাঙে। কোলে বসে ঠেলে ঠুলে নামতে চাইলে আরও শক্ত করে জাপটে ধরে আরাপ। শশা, এত নড়লে আমার কাজটা শুরু করব কি করে? মেয়েটা চোখ ফুটবল, জল ঝুলে ফাঁক হয় ছোট জোড়া। হসপিটাল কী করবেন আপনি? তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মর্জিনা। আরাপ ভেতরে আসতে ইশারা করতে হাতের ফার্স্ট এড বক্স আর একটা শাড়ি রেখে যায় বিছানার উপর। আরাপ এক হাত দিয়ে সেই বক্সটা নেয়, পরপর তুলে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ঝোঁকে তিতিরের পায়ের কাছে আলতো করে ছোঁয়ায় কাটা জায়গায়। তিতির চোখ মুখ খিচে সবেগে খামচে ধরল মানুষটার পাঞ্জাবির কলার পিছন। ব্যথা লাগছে? নরম গলার প্রশ্ন শুনে চোখ খুলল তিতির। কড়মড় করে বলল, না, আরাম লাগছে। আরও কিছু? কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে শ্বাস ফেলল মানুষটা। পরপর বলল, আরও তো অনেক কিছু, তবে আপাতত থাক, আগে পা ভালো হোক তারপর। প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থামে তিতির। চড়ে বসা মেজাজ ঠান্ডা করতে বেগ পেতে হয় ওকে। আরাপের চোখ তখন বেড সাইডের টেবিলে এক পলক ঢেকে রাখা খাবারের দিকে
তাকিয়ে চাইল তিতিরের দিকে, শুধল, খাবার খাওনি কেন তুমি? তিতির আমতা আমতা করলো না, জোর গলা আওড়ালো, খাবো না আমি। আমাকে যেতে না দিলে দাঁতের দানা পর্যন্ত কাটবো না। আরাফের কণ্ঠ দৃঢ়। খাবারের থালা হাতে নিয়ে সামনে ধরল তিতিরে। তুমি খাবে? তোমার বাপও খাবে, নাও হা করো। তিতির ভরকায় না, ঠিকই দমে না, তেজ দেখে মুখ ঘোরা অন্যদিকে। আমি একবার যেটা বলি সেটাই করি। খাবো না বলছি, তার মানে? মেরে খাওয়াতে পারবেন না আপনি আমাকে। আরাফ থামলো, থমথমে আনোর ভান করে বলল, ছ্যাঃ, আমি কি বাংলা সিনেমার শাশুড়ি নাকি যে বউকে মারব? তিতির বিরক্ত চোখে চাইতে পুরো ঠোঁট একপাশে সরে আসে ওর। আমার ডিকশনারিতে যে বউ ছাড়া কোনো শব্দ নেই, সে বউকে মারা তো দূরের কথা, একটা টোকাও লাগবে না, শুধু একটা বিশেষ সময় বাদে। মেয়েটার কপালে ভাঁজ পড়ল অমনি, কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, কোন সময়? আরব দাঁতের ফাঁকে নিচের ঠোঁট কণ্ঠে প্রহসন ঢেলে বলল, কেন আদর সময়? এবার তুমি খাবে নাকি আমার এই বিশেষ সময়ের কাজকাম এখনই শুরু করে দেব? অমনি তিতিরের মুখ থেকে তেড়ে এলো পাল্টা জবাব, আপনি যাবেন না। আমি চিল্লিয়ে বাড়ির লোক ডাকবো। ইমাম সদাকার, পুরনো ঢাকার মানুষ, এক নামে চেনে এনাকে। বড় বড় গোডাউন সহ আছে কয়েকটা ব্যবসা। এছাড়া এমপি পদে দাঁড়িয়েছে তিনবার, দুবার জিতেছেন নিজের ক্ষমতার জোরে। তবে মানুষকে ভয় দেখে জোর জুলুম করে এবার আর টিকতে পারেনি এক হাঁটুর বয়সী ছেলের কাছে। এভাবে উড়ে এসে জুড়ে বসে এমন সোনার ডিম পাড়া হাঁসটা নিয়ে গেল তার আক্রোশে কাঠের চেয়ারে হাতলে দুম করে কিল বসায় ইমদাদ। পরনে সাদা লুঙ্গি আর হাতকাটা গেঞ্জি, পিচিক করে পানের পিক ফেলে ইশারায় ডাকলো সামনে দাঁড়ানো এক লোককে, আমার আম্মাজানের পাইছোস? লোকটা মাথা নাড়ালো দুপাশে, থরথর করে কাঁপছে পুরো শরীর। ঠোঁট শুকিয়ে মুখের আওয়াজ থেমে গেল, চাইলে গলা চিরে শব্দ বের হচ্ছে না। ইমদাদ থামলো, কুচকুচে কালো গতর, চোখগুলো যেন খুন করে আসা ডাকাতের মতো। রয়েস হয়ে বলল, আজ সকালে আমার আম্মা যান কলেজে গেছে, মাগার এখনও বাসায় ফিরে আসেনি। আর তোরা কোষ খুঁজে পাওয়া যায় না, যখন ধইরা লইয়া গেছে তখন তোরা কইছিলি? লোকটা মাথা নাড়ায়, কষ্টসাধ্য করে মিনমিনিয়ে বলল, ব্যাস, আমরা এতগুলো মানুষ সবসময় ম্যাডামের পিছনে থাকি, কোনো সময় দেখছেন এমন কিছু হইতে? কিন্তু ওই নাটকির নাতি যে ইলেকশনে জিতল, অমনে আমাগো ম্যাডামের হাওয়া কিডন্যাপিং ওই নরে কায় তোর বস। ইমদাদের আনর শক্ত, কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছু একটা, পরপর ভাগ হলো নিকুটিনের পোড়া কালো দাঁত, দাঁতে দাঁত পিষে বলল, ও তোরা আমার রিভলভারটা গুলা বইরে আইন, আর চৌধুরী বেড়ে খালি লাশ পড়ব, তারপর আমিও দেখি আমার আম্মা জানলে কেমনে ওরা আটকায় রাখতে পারে। চিল্লিয়ে বাড়ির লোক ডাকার হুমকিতে খুব একটা কাজ হলো না, উল্টে আরাফের ঠোঁটজোড়া সরে এলো একপাশে, তাকালো তিতিরের কপালের উপরে থাকা চুলের দিকে, পরপর তর্জনী দিয়ে ঠেলে সেগুলো কানের পাশে নিয়ে গেল। এমনিতে চারপাশে আমার সুনামের অভাব নেই, তার উপর বউ যদি বিয়ের প্রথম চিল্লিয়ে সুনাম আরেকটু বাড়িয়ে দেয় তাতে দোষ কী? ভোতার আগে চোখা নাকটা লালচে হলো তিতিরের। থামলো মানুষটা, ঠোঁটের সামনে ঝুঁকে এসে হিসে বলল, তুমি বরং চিল্লাতে চিল্লাতে প্লেটের খাবারটুকু খেয়ে নাও, বাড়ির কেউ মাইন্ড করবে না। কুদ্দ তিতির হা করে কিছু বলার আগে মুখে খাবার করে দিল আরাপ, চোখ জড়া কঠোর ছাড়ল ওর, মুখের খাবার নিয়ে আওড়ালো, আপনি এটা কি করছেন? আরাপ নিজের মুখ ফুলিয়ে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, কেন? নিজের বউকে নিজের হাতে খাওয়ালাম। মেয়েটা ফুঁসছে, আমি আপনার বউ নেই। হাত দিয়ে মুখ ঢাকলো আরাপ, বড় বড় চোখ চেয়ে বলল, আয় হায়, তাহলে তুমি কার বউ? গেদুর বাপের নাও তো? তিতির হাল ছেড়ে দিল, পরাস্ত সৈনিকের ন্যায় দীর্ঘ এক শ্বাস ফেলে শুধরল, এখন আবার এই গেদুটাকে? ঠোঁট টিপল আরাপ, আনত মুখে লজ্জায় কুটি কুটি, তারপর মাথা তুলে বলল, আমাদের বংশের প্রদীপ, তোমার আর আমার সুপুত্র। বিরক্তিতে চোখ খিচে বন্ধ। আরাফে ওভাবে আরেকটু ভাত তিতিরের সামনে তুলে ধরে বলল, এবার দেখো হিসেব মতো তুমিও গেদুর বাপের বউ, তাহলে শুধু শুধু রাগ করছে কেন বউ পাখি? তিতির বাগদূর্ত, বিধ্বস্ত প্রায় আরাফের যুক্তি শুনে। মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসায়, হাত ধুয়ে সুতির শাড়িটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে ফোঁস করে ওঠে মেয়েটা, এবার আপনি পরিয়ে দিবেন? আরাপ একবার শাড়ির দিকে একবার তিতিরের দিকে তাকালো, চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলল, আইডিয়া তো খারাপ দাও নেব, এসব পরিয়ে দেই। তর্জনী তুলে তিতির চোখ পাকিয়ে পিছিয়ে যেতে ইশারা করে বলল, দূরে দূরে দূরে,
খবরদার বলে দিচ্ছি, একদম ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করবেন না আমার সাথে। তাহলে কিন্তু গেদুর টাইমে আগে অনেক চলে আসবে, তাই তো? কোনো সমস্যা নেই, আমি আমার বউকে নিয়ে এক্কেবারে বাচ্চা কাচ্চা সহ হানিমুনে যাব। মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বললে আরাপ। পরপর শাড়ির ভাঁজ খুলতে গেলে মিলিয়ে আসলো তিথির। এতক্ষণে দেখানো তেজ টেজ বলে শান্ত স্বরে আওড়ালো, ছেলে মানুষ কি শাড়ি পরাতে পারে? এটা আমার হাতে দিন, আমি পরে নিতে পারবো। তিতিরের গরম রূপ হঠাৎ এমন বরফ ঠান্ডা হলো কি করে? আরব ছোট ছোট চেয়ে বলল, অভিনয় করে লাভ নেই বউ। ছেলে মানুষ যদি লুঙ্গি গিট দিতে পারে, তাহলে শাড়ির প্যাচেও দিতে পারবে। দেখি হাত সরাও। তিতির মিষ্টি মিষ্টি কথায় কাজ হলো না, ভয়ে চুপসে গেল ওর চেহারা। ছোট্ট কপালটা ভিজল ঘামে, গলা গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আরাপ শাড়ির ভাঁজ খুলতে খুলতে এগিয়ে আসলে দরজার কড়া নাড়ল মিষ্টি। খোলা থাকলে ঢুকলো না ভিতরে। আনন্দ মুখে দাঁড়িয়ে বলল, ভাইয়া, দাদিমা ডাকছে তোমাকে। আরাপ কপালে ভাঁজ, সূচক শব্দ করে বেরিয়ে এলো বোনের কাছে। পরপর হাতে শাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর ভাবিকে পরিয়ে দিস, দেখিস পায়ে চোট পেয়েছে তো, আবার যেন বিছানা ছেড়ে না নামে। হাঁপ ছেড়ে বাঁচল তিতির। তখনই শুনল যেতে যেতে বলছে আরাপ, এটা দাদার বউটা এত জ্বালাচ্ছে কেন? এই জন্য যদি গেদু আসতে লেট হয়, তাহলে ওই বুড়িকে ধরে আগে বিয়ে দিয়ে দিব। পুরন ঢাকায় সন্ধ্যা নেমেছে বহুক্ষণ। ব্যস্ত অলিগলি মানুষ, আড্ডায় জমজমাট। টঙের দোকান থেকে বগরখানি আর দুধ চা এনেছে তৈয়ব। আরাপের সামনে রাখতে ফোন থেকে মুখ তুলল মানুষটা। চওড়া বলল, কিরে তবলা, সারাদিন কইছিলি? তৈয়বের মুখ ভার, আনন্দে আমিষে ঢেকে আওড়ালো, আর তুই কি করলি? আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? তোর বিয়ে করার সময় এই তৈয়বের কথা মনে পড়লো না? আর এক পেশে হেসে দুধ চায়ের কাপটা হাতে নিল। পরপর পায়ের উপর পা তুলে সুরুত করে এক চুমুক বসে বলল, মন ভালো নেই রে তবলা, বউ কাছে ঘেঁচতে দেবে না বলছে। তৈয়বের চোখ টলটল করছে দাওয়াত না পাওয়ার দুঃখে। সেখানে বন্ধুর বউ কি করতে দেবে কি দেবে না তাতে ওর কি? বিড়বিড় করে বলল, বেশ হয়েছে, আরও কর না, না জানিয়ে বিয়ে। বিড়বিড় করলো, শুনে ফেললো আরব। দীর্ঘ এক সময় ফেললো, তারপর বলল, আরে আর করবে না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর দাওয়াত নিয়ে মন খারাপ করিস না। দাদার বউ বলেছে বড় করে বউ ভাতে আয়োজন করবে কালকে, এবার খুশি? মুহূর্তে চোখ মুখ কুচকে করে উঠল তৈয়ব, দাঁত বের করে বলল, আর সংসদ কী হবে? কার্যালয়তে গেলেই না আজকে, এত ইম্পর্টেন্ট একটা মিটিং। মাঝপথে বন্ধুর কথা থামিয়ে দিল আরব। খাওয়া শেষ করে বিল মেটাতে মেটাতে বলল, পৃথিবীতে সংসার আগে না সংসদ? তৈয়ব বোকা বোকা চোখে চেয়ে মাথা চুলকে আড়াল, সংসার এক্স্যাক্টলি। ধর, যদি তুই তোর বউয়ের কাছে দাম না পাস, তাহলে সংসদে গিয়ে তোর মন টিকবে না। আর সংসদে মন না টিকলে দেশের উন্নতি হবে না। আর দেশের উন্নতি না হলে তোর মতো তবলা আর তবলাই রয়ে যাবে, বুঝছিস? দুপাশে মাথা নাড়ল তৈয়ব, কিন্তু শেষ কথাটা গায়ে লাগলো খুব। আর ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। তাই পেছন থেকে দৌড়ে আসলো ছেলেটা, মুখ ফুলিয়ে বলল, তুই আমাকে তবলা তবলা বলিস কেন সবসময়? আর এক হাত তৈয়বের কাঁধে হাত করলো, অন্য হাত দিয়ে বন্ধুর গাল চেপে ধরে বলল, এই যে তুই বুঝিস কম বাজিস বেশি, এই জন্য তো তোকে তবলা ডাকি। ঘুমানোর আগে শাওয়ার নেওয়ার অভ্যাস আরাফের। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভেজা চুলগুলো তোয়াল দিয়ে মোছার পর ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কাঁধে বুকে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। বিছানার উপর হাঁটু ভেঙে বসেছে তিতির। আরাফের দিকে তাকাতে চক্ষু চড়ক গাছ। অন্যদিকে ফিরল, দাঁতে দাঁত পিষে বলল, আপনি এই রুমে ঘুমাবেন? ভুরু নাচল আরাপ, ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। না তো, আমি ফুটবল খেলবো। তুমি চাইলে আমরা ফুটবল টিমও বানাতে পারি। আগুন চোখে চাইল তিতির, কিন্তু মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল মুখটা। ঢোক গিলল আরাফের দু হাত ভর দিয়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে। পেছা দেখলে পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে। সে দেওয়ালের উপর অংশ জুড়ে বড় করে টাঙানো এমপি আরাপ চৌধুরীর একটা সামনে এই পাগল, পিছনে এই পাগল। নিজের মনেই কেঁদে ফেলল তিতির। ততক্ষণে ওর নাক বরাবর আরাপ দু হাতে ফাঁকে ফেলে আটকে ফেলেছে মেয়েটাকে। তৃষ্ণার্ত দৃষ্টিতে একে একে তিতিরের অতর্জোড়ায় গিয়ে থামতে হাঁসফাঁস করে উঠল কিশোরী। যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। বইয়ের এটুকু এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসল আরাপ। পরপর আচমকা মাথা ঝাঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে নিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। মানুষটার চুলের ফোঁটা ফোঁটা পানি তিতিরের চোখ, নাক আর গালে ভিজে গেছে ওর ঈষৎ গোলাপি ওষ্ঠরজ্জরা।
দুফোঁটা পানি যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার বক্ষভাগ। এতক্ষণ ধরে অথর হাসলেও এই দৃশ্য দেখে চুপসে গেল আরাপ। দুপুরের মতো অস্থিরতা বাড়ল ওর বুকে। অবস্থা বেগতিক হওয়ার আগে গুলির বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা। ভয়ার্ত মুখে কান চেপে ধরে শুধল, কিসের শব্দ এটা? আরাপের চোখে মুখে অনীহা। সবসময় ওর রোমান্সে এদের বাগদান না দিলে হয় না। বালিশের তলা থেকে নিজের রিভলভারটা বের করে উঠে দাঁড়ালো ও। পরপর বলল, চাচা শ্বশুরের ভাইকে দাওয়াত দিলাম কালকে সকালে আসার জন্য। আর বেটা কিনা এই মাঝরাতে বন্দুকের নল উঁচিয়ে চলে এসলো। ছ্যা, লজ্জা শরম কিছুই নেই এদের। রাতে সবে প্রথম পোর, এর মধ্যে চৌধুরী বাড়ির বসার ঘরের তাণ্ডব। ইমদাদ সদাগরের এক একজন লোক ভাঙচুর করে ফেলছে প্রতিটা আসবাবপত্র। গাটরা সব আধমার অবস্থায় ফ্লোরে পড়েছে, গুলি করা হয়েছে তাদের। শব্দ শুনে বেরিয়ে এসেছেন আহনব চৌধুরী আর ফারজানাও। মিষ্টিকে ধরে ধরে এসেছেন দাদি ফারিনে পারবেন। সবার চোখে মুখে আতঙ্ক। অবশ্য এমন কিছু আশঙ্কা করেছিল আরবের বাবা। তড়িঘড়ি করে এগিয়ে যেতে নিলে লোকগুলো থামাতে। এতগুলো মানুষ এভাবে মারা যাবে। তখনই হুঙ্কার ছাড়লেন ইমদাদ, আমার আম্মা জানারা তোরা কোথায় লুকে রাখছিস? থামলো আহনাব। ভীত চোখে একবার তাকালো স্ত্রীর দিকে। ঠিক এই কারণে আরবের কাজকর্ম ওনার পছন্দ না। কি দরকার ছিল এই গুন্ডা মস্তানের মেয়ে বিয়ে করে আনার? ইমদাদ সদাগর পিছনে দাঁড়িয়ে। আজলান শেখ সম্পর্কে তিতিরের মামা, শুকনো পাতার লোক, কিন্তু তেজ দুলাভাইয়ের এক ডিগ্রি উপরে। ওনার সাথে সাথে থাকেন সবসময়। ইমদাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে। কাঁধে হাত রেখে বললেন, দুলাভাই এমনি হবে না, পিস্তলটা আমার হাতে দেন, গুলি করে খুলি উড়াই দেয় এগোর। তারপর তিতিরে খুঁজে বাহির করতেছি। যার টিকের চাপতে দাঁত পড়ে যাওয়ার কথা সে উড়াবার খুলি। কথাগুলো শুনতে সবার মনোযোগ চলল সিঁড়ির দিকে। হেলে দুলে দোতলা থেকে নামছে আরাপ। শুধু গ্রে রঙার ট্রাউজার ঝুলছে নাভির নিচে, অন্যথায় পুরো শরীর উদ্দাম। নেমে এসে বেশ আয়েস করে রিভলভার দিয়ে কপালে চুলকলো মানুষটা। পরপর তাকালো আজলাইনের দিকে, চওড়া হেসে বলল, শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথে উড়ে যাবেন, তার ভিতরে এত তেজ। আজলাইন কিছু বলার জন্য তেড়ে আসতে নিলে হাত দিয়ে আটকে থামিয়ে দিল ইমদাদ। চোখের চাহিনি প্রকট। পরপর হুলস্থুল স্বরে আওড়ালো, আমার আম্মা জানারে কী করছিস? বুকে হাত বেঁধে দাঁড়ালো আরাপ। নিজের দিকে পুরুষদস্ত একবার তাকাতে দুপাশে প্রসারিত হলো অদর যুগল। হেসে হেসে বলল, আমাকে দেখে বুঝতে পারছেন না কি করছি? ভাঙ্গিয়ে বলবো না, বড়দের সামনে এসব বলতে আমার আবার লজ্জা করে। তার চাইতে অন্য কথা বলি শুনুন। আপনার এই পোষা কুকুরগুলোকে নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। কাল একদম বেশ রেডি হয়ে এসে বেআইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন, কেমন? চল শক্ত হলো ইমদাদের। দাঁতে দাঁত পিষে বলল, আমি ফাঁকা আওয়াজ কম দেই, কাম বেশি করি। আমি তো আমার আম্মারে নিয়া ফিরমু, তয় তোর কোনো দিনে সংসদে ফেরা হইবে না। আরাপের চোখ মুখ চকচক করছে কৌতুক। নাক মুখ কোচকানো হাসি দিয়ে উচ্ছ্বাসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর। সাংসদ আমার 2 নম্বর বউ নাকি? যে না গেলে রাগ করবে? আমি বরং কালকে বউ ভাত শেষ করে আমার ওয়ান অ্যান্ড অনলি বউকে নিয়ে একেবারে শ্বশুরবাড়িতে গিয়ে ঘুরে আসবো, তারপর সাংসদ। ইমদাদ সদাকর থমকালেন। রাগের তোপে লালচে চোখের কোটর। হাতের রিভলভারটা উপরে তুলে ট্রিগার চাপতে আরও একবার গুলির শব্দ। ছাদের মাঝ বরাবর গিয়ে লাগলো বুলেটটা। আত্মনাদ করে উঠল ফারজানা। ঢোক গিলল আহনব চৌধুরী। শুধু নির্লিপ্ত চেহারায় দাঁড়িয়ে আরাপ। অল্প অল্প করে ঠোঁট বাঁকালো একপাশে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমার আর কি, আপনার মেয়েকেই শুনতে হবে যে তার শ্বশুরবাড়ির ছাদ ফুটো। ইমদাদ এবার আর রাগলেন না, বরং মুহূর্তে পিস্তলটা নামলেন আরফের কপাল বরাবর। একপাশে ঘাড় কাত করে আওড়ালেন, যদি জামাই না থাকে তাহলে কিসের শ্বশুরবাড়ি? নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুরমশাই? ছোটের কোণে চূড়ায় উঠলেন ইমদাদ, চিন্তা নেই, খালি তোরে মারমু না, তোর পুরা পরিবারে সবাইরে একজন একজন কইরে মারমু, যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায় কার আম্মা জনরে তুইলে আনছিলি তুই। এই পর্যায়ে ভরকালো আহনব চৌধুরীর পুরো পরিবার। মিষ্টির চাপে দাঁড়িয়ে মুখ চাপলেন ফারিদা। চোখের পানিতে গাল ভিজল বৃদ্ধার। আরাফের বাবা কঠিন মানুষ, কখনো ছেলের প্রতি নরম হননি। ছেলের কোনো কাজে কোনোদিন সন্তুষ্ট হতে পারেনি। রাজনীতিতে জড়াতে শত বারণ করার সত্ত্বেও আরব ইলেকশনে দাঁড়ায়। এই ক্ষোভে বাপ ছেলের সম্পর্কে চূড়ান্ত ফাটল ধরল। সাথে আরাফের বাঁকা বাঁকা কথা তো আছে, তবু আজ দুহাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লেন আহনব চৌধুরী। আনত মুখ
চোখ খিচে তিনি দুহাত জোর করে বললেন, আমাদের মেয়েকে আপনারা নিয়ে যান, শুধু আমার আরাপকে কিছু করবেন না। ইমদাদ সওদাগর শুনলেন না সেসব। ট্রিগার চাপতে মাত্র 2 সেকেন্ড লাগবে। আজলান শেখের তৃপ্তির হাসি তাতে। আরাপের করা অপমানের বদলা নেবার এটাই মোক্ষম সুযোগ। মিষ্টি সহ কাঁদছে বাড়ির সবাই। এমন অবস্থায় নেই যে পুলিশকে একটা ফোন করবে। পুরো বাড়িতে যে এখন তিতিরের বাবার জিম্মায়। আরাপ স্থির। বুলেটের সামনে থেকে শরীরের ভয়ে লেশটুকু নেই। মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা। হিমশীতল কণ্ঠে আওড়ালো, বাবা ওঠো। আজলান শেখ ফোড়ন কাটলেন পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। ছেলের মরার সময় বাপকে এমন আঝারি করতে দেখলে ভালো লাগে বলুন তো? ইমদাদ সওদাগর অনড়, কিন্তু ট্রিগার আঙুল রাখতে উপর থেকে বাবা বলে ডেকে উঠলেন তিতির। সেদিকে তাকালো বসার ঘরের সকলেই। পায়ের ওই ক্ষত নিয়ে সিঁড়ি ভেঙে কোনো মতে নামলো মেয়েটা। উদ্ভ্রান্ত চেহারা, শুকনো মুখে একবার আরাপের দিকে তাকালো, বাবার দিকে। আস্তে ধীরে এগিয়ে এসে রিভলভারের উপর হাত রাখলো। আরাপের কপালের সামনে হতে নামিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি ঠিক আছি বাবা, চলো বাসায় যাব। ইমাম সওদাগর কিছু না বললেও চমকালেন আজলান। এগিয়ে আসলেন ভাগ্নের দিকে। তুই ঠিক আছিস মানে? আর সারাটা দিন এরা তোকে আটকে রাখলো, জোর করে এই ছেলে বিয়ে শাদির নাটক সাজালো, আর আমরা এমনি এমনি এদের ছেড়ে দেব? মামার চোখে সরিয়ে নিল তিতির। পরপর স্থির দৃষ্টিতে তাকালো বাবার দিকে। চোখে ক্লান্তির ছাপ, যেন এক্ষুনি ঢলে পড়বে মেঝেতে। পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে, উপরটা ভিজে লাল রক্তে। এই অবস্থায় মেয়েটা আড়লো, আমি যখন বলছি আমি ঠিক আছি, তখন এর উপরে আর কোনো কথা উঠতে পারে না বাবা। তুমি আমাকে বাসায় নিয়ে চলো। এসব মারামারি খুনোখুনির মধ্যে আমার আর থাকতে ভালো লাগছে না। ইমদাদ সওদাগর যে মেয়ে অন্তপ্রাণ, সেই মেয়ের কথা ফেলার প্রশ্নই ওঠে না। চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ উনি তুলবেন, তবে তিতির যেহেতু চাচ্ছে না, তাই আপাতত ওর সামনে উনি কিছু করবেন না। বেশ, আমার আম্মাজান যা চায় এটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তোরা গাড়িতে ওঠ, আমি আমার মারে লইয়া আইতেছি। হাঁপ ছাড়ল তিতির। বাবার পাশে হাঁটতে হাঁটতে পা বাড়ার বাইরে বাইরে। একবার পিছন ফিরে চাইল না পিছনের মানুষগুলোর দিকে। তিতি সারাদিন নিজের রুম থেকে বের হয়নি। পায়ের কাটা জায়গায় প্রচুর ব্যথা বেড়েছে। মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে। খাবারের জন্য সাদাসাদি করলেও মুখের দানা পর্যন্ত কাটেনি তিতির। শেষমেশ মুখ খুললেন ভদ্রমহিলা। বিছানা ছেড়ে মাথায় হাত রাখলেন তিতিরের। একটা কথা বলি মা, বাবার মতো জেদি হোস না। আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় তিতির। যা সিদ্ধান্ত নিবি একটু ভেবেচিন্তে নিস। তিতির ঠোঁট নড়ল, আনত মুখে শব্দ করল, কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, তুমি একটু বাবা আর মামাকে বোঝাবে মা, যেন ওদের বাড়ির কারো কোনো ক্ষতি না করে। মানুষগুলো ভীষণ ভালো জানো। ওই একটা দিন আমার একটুও কষ্ট হয়নি। আর আরাম, ও ভালো না? তিতির থামে। রোকসানার প্রশ্নে জবাবে নীরবে সে। ভালো, একটা আতপাগল লোক, যে নিজের জানের পরোয়া না করে গুলির সামনে মাথা পেতে দেয়। শুনেছি ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা, এবার ইলেকশনে জিতেছে মনে হয়। কিন্তু তোকে চিনল কী করে? তিতির মাথা দুপাশে নাড়ল। কীভাবে চিনেছে? ভালোবেসে, সেসব কিছুই জানে না ও। ভদ্রমহিলা আর ঘাটালেন না মেয়েকে। খাবে কি খাবে না জিজ্ঞাসা করলে যখন তিতিরের জবাব পাল্টালো না, তখন হতাশ পায়ে রুম ছাড়লেন তিনি। পুরান ঢাকার আকাশের মাঝরাত। চাঁদের ফালিটুকু আড়াল করে মেঘের আনাগোনা শুরু। বৈরী বাতাস, উত্তাল জানালার পর্দা। মুহূর্তের মধ্যে এক শান্ত পরিবেশে অশান্ত নিত্য দোদুলমাল পুরো শহর। তিতিরের চোখ দুটো লেগে এসেছিল সবে, কিন্তু হুট করে কিছু একটা পড়ে গেল যেন। বিকট শব্দ পেয়ে উঠে বসলো সে। বুক ধরপড়ায়, কপালে ভাঁজে আতঙ্ক। সশস্ত্র চোখে আশপাশ তাকাতে বুঝলো ঝড় বইছে বাইরে। সফেদ পর্দাগুলো উঠছে এলোমেলোভাবে। তাতে ড্রেসিং টেবিলে কোনো কিছু নিচে পড়ে গেছে হয়তো। হাঁপ ছাড়ল মেয়েটা। শুতে গেলে বুঝলো গলা শুকিয়ে কাঠ, তেষ্টা পেয়েছে। পানির বোতলটা বেডসাইডে টেবিলের উপর রাখা ছিল, সেদিকে হাত বাড়ল তিতির। চোখে একরাশ ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালিতে মেঝেতে পড়ল ওটা। গড়িয়ে গেল একেবারে খাটের তলায়। এখন পানি পাবে কোথা থেকে? মুখে একরাশ বিরক্তি। অসূচক শব্দ করলো মেজাজ খারাপ হতে। কেন যে পায়ে এমন জখম হতে গেল ওর? একটু সে হেঁটে নিচতলায় গিয়ে পানি খেয়ে আসবে, তার উপায় নেই। ঠিক সেই সময় খাটের তলা থেকে একইভাবে গড়িয়ে বের হলো বোতলটা। জেনে কেউ ওখান থেকে ঠেলে দিয়েছে ওটাকে। তিতির হতবুদ্ধি মস্তিষ্ক। এমন কী করে হলো? কেউ আছে নাকি খাটের তলায়? নাকি বাইরের বাতাসের কারসাজি? দৌড় করে বুকে ফু দিল কয়েকবার। একটু ঝুঁকে বোতলটা হাতে নিয়ে দস্ত্র উঠে বসলো সে। বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কী থেকে কী দেখে বসবে সে? সেই ভয় আর চাইল না সেদিকে। এক চুমুক পানি সাবার করে ফের শুতে যাবে, তখনই দেখলো বিছানা
থেকে কোনো এক হামাগুড়ি দিয়ে উঠে এসে এক ছায়ামূর্তি। অন্ধকারে রুমের চেহারা ঠাউর করতে হয় না, তাতে ভয়ে শুকলো অন্তপুর। এক প্রকট চোখে চিৎকার করার আগে অভাবটি হাত এসে থামল তিতিরের মুখে। চেপে ধরে বালিশের সাথে মাথা ঠেকাতে ছটপট উঠল মেয়েটা। শুনল ফিসফিস করা কিছু শব্দ। আরও আসতে বউ, এত জোরে চিৎকার দিলে মানুষ তো ভাববে ডাকাত পড়েছে। শান্ত হলো তিতির। অক্ষি যুগল তখন কোটরের বাইরে। আরাপের ঠোঁট গোল, নিশ্চিন্তে শ্বাস ফেলল পরপর। কিন্তু হাত সরাতেই চোখ পড়ল কিশোরী। রেগেমেগে বলল, আপনি ঢুকলেন কি করে? কোথায়? তোমার মনের ভিতর। আরাপের ঠোঁটের কোনো চূড়ায় উঠল না কথার মাঝে। তিতিরের মাথার দুপাশে রাখা হাত দুটোতে শরীরের সমস্ত ভার। তবুও ক্লান্তি ছিটে ফোটাটুকু নেই চেহারার। অথচ বিরক্তিতে যখন নাক মুখ কুচকে মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঘরের ভিতর কি করে ঢুকলেন? আই হ্যাভ থাউজেন্ড অফ ওয়েজ টু কাম অন মাই ওয়াইফ। ঢোক গিল তিতির। দৃষ্টিতে আড়াপে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো, অ্যান্ড মাই ড্যাড অলসো হ্যাজ থাউজেন্ডস অফ ওয়েল টু কিল ইউ রাইট নাও। মানুষটা হাসলো আলগোছে, দৃঢ়তার সাথে বলল, পারবে না। ভুরু বেঁকে এলো তিতিরে। কণ্ঠে প্রহসন মিশিয়ে শুধলো, কেন পারবো না? আপনি এমপি বলে? কারণ তুমি আমায় বাঁচিয়ে নেবে বলে। তখন তোমার বাবার গুলির সামনে থেকে যেভাবে বাঁচিত। ধৈর্য হারালো তিতির। দু হাতে ধাক্কার উপর থেকে ঠেলে ফেললো আরবকে। উঠে বসে চোয়াল শক্ত করে থেমে থেমে বলল, এই জন্য বলে পাগলের সুখ মনে মনে। না, আমি আপনাকে বাঁচিয়েছি না, ভবিষ্যতে কোনো দিন বাঁচাবো। বাবাকে ডাকার আগে ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান। বেশ আয়েস করে দু হাতে পেছনে রেখে বসলো আরাপ। ঘাড় কাত করে দেখলো তিতিরের রাগ ফুঁসতে থাকা মুখখানা। তখনই বাইরে কোথাও বিকট শব্দে বজ্রপাত, বিদ্যুৎ চমকালো। সাথে সাথে আলোর ঝলকানি রুমময়। পরপর মুষলধারে নামলো বৃষ্টি। জানলার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস একেবারে দুজনে ছুঁয়ে গেল ওদের দুজনে। দেখলে বউ, আবহাওয়া চাইছে না আমি এত রোমান্টিক একা রাতে বউ ছাড়া ঘুমাই, আর তুমি কিনা আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের করে দিচ্ছ। ছি, আপনি যাবেন না? না। জেদ ধরল আরব। বাচ্চাদের মতো শটান হয়ে শুয়ে পড়ল বসা অবস্থায়। বুকের উপর হাত রেখে তাকালো সিলিং ফ্যানের দিকে। মুখ ফিরিয়ে বলল, আমার আসলে কপাল খারাপ, নয়তো এত সুন্দর বডি বানিয়ে বউয়ের মন পেলাম না। চেহারার কথা না হয় বাদে দিলাম, আর আমার বন্ধু তপলা শালা বুড়ো ভাম এক পা কবরে গিয়ে দিয়ে বিয়ে করছে। সেও দেখো কদিন পর বাচ্চার বাপ। বউয়ের আঁচলের তলা থেকে বের হয় না, না রোদে পুড়ে স্কিন নষ্ট হয়ে যাবে বলে। আর আমি? দিদি সরু চোখে তাকে বলো, এই লোকের একটা কথা ওর বিশ্বাস হচ্ছে না। ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্রাপে ফেলতে চাচ্ছে না তো? তবুও যেন বাজিয়ে দেখতে চাইলো আরবকে। তো কী চান আপনি? আর ঠিক এই কথাটা যেন শুনতে চাচ্ছিল আরব। মুহূর্তে লাফ দিয়ে উঠে বসলো। তবু চোখে মুখে অবিশ্বাস টেনে নিশ্চিত হতে শুধলো ফেল, আমি যা চাইবো তা পাবো তো? তিতিরের বুকে হাত বাঁধল সহসা। ভীষণ কনফিডেন্সের সাথে ভুরু উঁচে বলল, নিয়তি খারাপ না হলে নিশ্চয় পাবেন। ব্যাস অমনি ফুস করে নিভে গেল আরবের চেহারা। ওর আনন্দের সাগরে ভাটা পড়ল তিতিরের কথায়। ঠোঁট টিপে চোখ খিচে বলল, বিয়ে করা বউয়ের সামনে পৃথিবীর কোনো বরের নিয়ত ভাল থাকে শুনি? থতমত খেলো তিতির। এদিক ওদিক চাইলে কুণ্ঠা হতো। মোবাইলের পাশে ছিল, সেটা হাতে নিয়ে স্ক্রিনে লক খুলতে খুলতে বলল, আপনি বাদে সবার। এত বড় কথা? আরাপের বুকটা ভেঙে খান খান মুহূর্ত। এক পলক মাথা নিচু করে ফের চাইল মেয়েটার দিকে। কপালে ভাঁজ পড়ল অমনি। তিতির কল দিচ্ছে কাউকে একটা। মুখ কালো করে শুধরল। কাকে কল দিচ্ছে? পুলিশকে? ধরিয়ে দেবে বরের নিয়ত ভালো নয় বলে? তিতির ভুক্কে ভিন কানে ফোন নিয়ে বলল, এত রাতে আপনাকে থানায় পাঠাবো? পাগল নাকি আমি? পরে দেখা যাবে ওখানে গিয়ে বক বক করে সবার মাথা খাবেন, আর ওনারা উল্টে এসে আপনাকে রেখে যাবে। তাহলে কা? হুট করে সব বন্ধ দরজায় কড়া নাড়ার শব্দ। থামল আরব। পুরো কথা শেষ হওয়ার আগে শুধল ইমদাদ সদাগরের কণ্ঠ, আম্মা যান, কোনো সমস্যা? এত রাইতে ফোন দিছো কেলা? চলবে বউ পাখি প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট পর্বের জন্য কমেন্ট করবেন।